বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন আলোর শিখা অনুষ্ঠানে। সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। আন্তর্জাতিক নারী দিবস 1913 সালে সর্বপ্রথম রাশিয়ায় ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার নারী দিবস হিসেবে উদযাপন করা হয়। এরপরে 1977 সালে জাতিসংঘ 8ই মার্চকে নারী দিবস হিসেবে আখ্যায়িত করে। আজ এই বিশেষ আয়োজনে আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশের নারীদের অধিকার নিয়ে কথা বলতে এবং সেই সাথে বিভিন্ন বিষয়ে সচেতনতা গড়ে তুলতে। আজ আমাদের সঙ্গে বাংলাদেশ টেলিভিশনের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর চৌধুরী সাইমা ফেরদৌস, সদস্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। আমাদের সঙ্গে আরও উপস্থিত আছেন নাজনীন সুলতানা শম্পা, নারী উদ্যোক্তা। আমাদের সঙ্গে আরও উপস্থিত আছেন ব্যারিস্টার রাশনা ইমাম, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমাদের সঙ্গে আরও উপস্থিত আছেন ডক্টর রাশেদা রৌনক খান, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যানথ্রোপোলজি, ঢাকা ইউনিভার্সিটি। আমাদের সঙ্গে আছেন 21শে পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় ফেরদৌস আরা। স্বাগত সবাইকে আলোর শিখা অনুষ্ঠানে। শুরুতেই বলছিলাম যে আজ আমরা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের নারীদের অধিকার নিয়ে কথা বলবো, সেই সাথে বিভিন্ন বিষয়ে সচেতনতা গড়ে তুলব। এবং আজকে স্টুডিওতে আমরা এমন নারীদেরকে পেয়েছি যারা তাদের জীবনে সফল এবং আলাদা আলাদা সেক্টরে। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব অন্য নারীদেরকে অনুপ্রাণিত করতে। আমি যদি আপাকে দিয়ে শুরু করি, আপনার সাথে আমি কথা বলতে চাচ্ছিলাম কর্পোরেট সেক্টর নিয়ে। কর্পোরেট সেক্টরের সিনারিও যদি আমরা দেখি, বাংলাদেশের পার্সপেক্টিভে বলবো বা বিশ্বব্যাপীও আমরা দেখতে পাই যে শুরুর দিকে কিন্তু নারীদের অংশগ্রহণ যথেষ্ট চোখে পড়ার মতো, কিন্তু যখনই আমরা নেতৃত্ব পর্যায়ে যাচ্ছি তখনই সেখানে পুরুষের আধিপত্য দেখছি এবং নারীদের বলবো যে শূন্যতাই দেখা যাচ্ছে একরকমের। এটা ঠিক কী কারণে ঘটে? এই চিত্রটা পুরো বিশ্বব্যাপী। এর কারণকে তিনটা ভাগে ভাগ করা যায়। সামাজিক, আমি বলি নারীর নিজস্ব কিছু কারণ, এবং সার্টেনলি ইনস্টিটিউশনাল, প্রাতিষ্ঠানিক কিছু কারণ আছে। সামাজিক কারণটা তো আমরা আসলে সবাই জানি। দিন শেষে কিন্তু একজন নারীকেই যখন বিয়ের পরবর্তী মানে চাকরির ক্যারিয়ারটা, যেটা ক্যারিয়ার আর তার বায়োলজিক্যাল ক্লকটা আসলে একই সাথে, সন্তান লালন পালন, যখন সে চাকরিতে যোগদান করে তখন কম্পারেটিভলি তার বয়সটা কম থাকে। ঠিক যখনই তার মিড ক্যারিয়ারে যাওয়ার সময় হয় তখনই সাথেই তার সন্তান লালন পালন এবং পরিবারের দেখভাল, এই দায়িত্বটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এখনও মোটা দাগে এটা নারীর উপরেই বর্তায়। তো যেটা হয় যে আপনি যখন জুনিয়র লেভেল থেকে মিড লেভেলে যাবেন, দায়িত্ব আপনার প্রয়োজন তখন বাড়তে থাকবে, সেই সাথে তার বাড়ে কিন্তু পরিবারের যে তার চাহিদাটা। যতই আমরা বলি যে আমরা এখন অনেক অ্যাডভান্সড হয়েছি, উইচ ইজ ট্রু, আমরা হয়েছি, কিন্তু তারপরেও কিন্তু দেখবেন দিন শেষে একটা নারীকেই কিন্তু ঘর অফিস দুটাই সামলাতে হয়। এটা যেমন একটা সামাজিক জায়গাটা আছে। দ্বিতীয় কারণ, আমি নারীদের ব্যক্তিগত কথাটা একটু পরে বলছি, আমরা এটাকে বলি রোল কনগ্রুইটি থিওরি পার্সপেক্টিভ। যেটা হয় যে নেতৃত্বে কেন নারী নাই। বিশ্ববিদ্যালয়ে যদি আমরা গত 2-3 দশক দেখি, মেধার দিক থেকে কিন্তু প্রতিটা ডিপার্টমেন্টে নারীরা গিয়ে আছে, এবং এই সমস্ত নারী কিন্তু এমন না যে তারা খুব সহজে ঢাকা শহরে চলে এসছে। নানা রকমের প্রতিবন্ধকতা তারা অতিক্রম করে এই যে বাল্যবিবাহ ঠেকিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আসে এবং লেখাপড়া করে মেধা তালিকায় কিন্তু তারা একেবারে প্রথম দিক অর্জন করে নিচ্ছে। যেটা হয় যে কর্পোরেটে যখন যায়, নেতৃত্বর যে ডেফিনেশন, যে ফিচার, আপনি দেখবেন বলবেন দৃঢ়তা, মনোবল। মানে মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন জেন্ডারকে দূরে সরিয়ে, তখন সে যে ফিচারগুলা দিবে, যে একজন সাকসেসফুল লিডারের ফিচারগুলা, সে পুরুষের সাথে সামঞ্জস্যতা পায়। একজন নারী, সে যদি আপনি বলবেন খুবই দৃঢ়, সে ভিশনারি, অ্যাম্বিশিয়াস, আপনি দেখেন আপনি কর্পোরেটে কাউকে অ্যাম্বিশিয়াস বলেন, পুরুষের প্রতি সমীহটা বেড়ে যায়। কিন্তু অ্যাম্বিশিয়াস উইমেন বলেন, তখন তার প্রতি এক ধরনের নেতিবাচক দৃষ্টি কিন্তু তার উপর পড়ে। এখন যেটা হয় যে লিডারশিপে যখন নারীকে সিলেক্ট করা হয়, একজন অ্যাম্বিশিয়াস উইমেন যেভাবে ইভ্যালুয়েটেড হয়, অ্যাম্বিশিয়াস মেন সেভাবে ইভ্যালুয়েটেড হয় না। এখন আপনি তো ওটা মেধা তালিকা দিয়ে তো কেউ নারী নেতৃত্বে পৌঁছায় না কর্পোরেটে। দ্যাট আমরা এটাকে বলি ওল্ড বয়েজ নেটওয়ার্ক, যেখানে সিলেক্ট করা হয় নেতৃত্বে। তো নারীর গুণাবলীর সাথে নেতৃত্ব, একজন সাকসেসফুল লিডারের যে কনফ্লিক্টটা হয়,
আবার ধরে নেওয়া হয় যে ধরে না নারী বলতে আমরা যেটা বুঝি চিরাচরিত রূপ, সে নরম হবে, কোমলমতি, যেটা কোমলমতি হবে, সে সর্বংসহ হবে, সে সবার জন্য আগে সব কিছু ছেড়ে দেবে। এই সমস্ত ফিচার কিন্তু আবার লিডারের সাথে কনফ্লিক্ট করে। সো একজন নারী যখন এই ফিচারগুলো দিচ্ছে তাকে যেমন নেতিবাচক হিসেবে দেখা হচ্ছে, আবার নেতৃত্বের পর্যায়ে যে এটা একেবারে ভুল ধারণা। আপনি যদি সফটওয়্যার কোনো ফিচার যদি কোনো পুরুষ এক্সপ্রেস করে, তাকে কিন্তু একজন কমপ্লিট লিডার হিসেবে ধরা হয়, যে উনি ভীষণ প্র্যাগমেটিক, উনি একাধারে দৃঢ়চিত্তের এবং তার একজন নরম মন আছে। এই কনফ্লিক্টটাতে যেটা হয়, উইমেন আর নট বিং সিলেক্টেড ফর টপ পজিশন। এই যে প্রেজুডিসটা চলছে সমাজে, এটা তার জন্য একটা মূল কারণ হয়ে দাঁড়ায়। থার্ড একটা ফ্যাক্টর আমি যেটা বলবো, এটা আমার নারীর নিজস্ব কিছু, আমি এটাকে ঠিক দোষই দিব, আবার ব্লেম ঠিক সরাসরিভাবে দেয়া ঠিক হবে কিনা বুঝতে পারছি না। নারী যে আত্মপ্রত্যয়ে সে গ্রাম থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আসে, আমি সেই নারীকেই দেখি এই চিরাচরিত যে সমস্ত বাধার কথা আমরা বলি, সে কোথাও না কোথাও মিড লাইফে যে বা মিড ক্যারিয়ারে যে সে হাল ছেড়ে দেয়। প্রতিযোগিতার বাজার, কম্পিটিটিভ ওয়ার্ল্ড, আমরা তো জানি সমস্যাগুলো আমাদের কোথায় হবে। somehow women are far behind in addressing what do they want. তারা এখনও অ্যাপ্রিসিয়েশনের জন্য অপেক্ষা করছে। আমি বলবো না যে আপনি যে দেখবেন এখনও আপনি কোনো কনফারেন্সে যাবেন, টেবিলে যাবেন, ইউল বি ফাইন্ডিং উইমেন টেকিং দ্য ব্যাক সিট। মনে করো এটা তো সামনে, সে মনে করে সে এখনও কিন্তু সব উইমেনকে আপনি পাবেন না যে টেকিং আপ দ্য রোল, টেকিং আপ দ্য সিট, বিং ইকুয়ালি কম্পিটিটিভ, যদিও তার যথেষ্ট যোগ্যতা কিন্তু ছিল। ডিলেমা আপনি বলতে পারেন যে হ্যাঁ সামাজিক চাপ থাকে, তো সেই চাপই তো সে একসময় মোকাবিলা করে এসছে। তো যেটা হয়, উইমেন দে ডু নট নেগোশিয়েট, কিন্তু কোনো কিছু নিয়ে দর কষাকষি আমরা যখন বলি, ইকুয়াল পে নিয়ে আমরা কথা বলি, যখন ইকুয়াল অপরচুনিটির কথা হয় আমরা কথা বলি, সেই জায়গাটায় সামহাও আমার কাছে মনে হয় নারী একটা পর্যায়ে হাল ছেড়ে দেয়। এবং সামাজিক যে ট্যাগিংটা, এটাতে সে আজও আমি দেখি, আমি ইয়াং মেয়েদেরকেও দেখি, আমাদের পর্যায়েও দেখি, এখনও সে সামাজিক যে ট্যাগিংটা, এটা ইট হার্টস, বাট এই সুযোগটাই তো সমাজ বারবার নেয়। নারীকে দোষ দেওয়া সহজ, নারীকে হেনস্থা করা সহজ, নারীকে দুর্বল ভাবা সহজ। এবং তারা গণঅভ্যুত্থানেও দেখবেন না, তারা একদম সর্বাগ্রে ভূমিকায় থাকে আন্দোলনের সময়, এরপর যখন তার বুঝে নেওয়ার সময় হয় তখন সে মনে করে আমাকে এবার ছেড়ে দিতে হবে অন্যের জন্য। তো মূলত এই তিনটা কারণই কর্পোরেট সেক্টরে আমার গবেষণা তাই বলে, কারণেই আমরা নেতৃত্বের পর্যায়ে আমরা নারী শূন্যতাটা দেখতে পাই। কর্পোরেট সেক্টর নিয়ে যেহেতু কথা হচ্ছে এবং ব্যবসা প্রসঙ্গটি ওতপ্রোতভাবে জড়িত, যেহেতু আপনি একজন সফল নারী উদ্যোক্তা, ওই নেতৃত্বের জায়গায় যাব, যে এখন কিন্তু খুব আশার কথা যে আমরা দেখছি বাংলাদেশে অনেক নারী উদ্যোক্তা তৈরি হচ্ছে। তবে ওই যে আইকন যদি বলে, যে বিজনেস আইকন যে শব্দটি বা যে টার্মটির সাথে আমরা পরিচিত, সেই টার্মটাতে গেলে দেখা যায় যে পুরুষদের নামে চলে আসে। এখানেও কিন্তু ওই যে নেতৃত্বের জায়গায় নারীকে কেন যেন পাওয়া যাচ্ছে না। তো সেই জায়গাটাতে আসলে নারীরা কেন পৌঁছতে পারছে না, বা একজন নারীকে কি চ্যালেঞ্জ ফেস করে, নারী উদ্যোক্তা হচ্ছে কিন্তু সেই জায়গাটা কেন অ্যাচিভ করতে পারছে না? আমাদের উপরের লেভেলে কর্পোরেট ব্রাঞ্চগুলোতে, কর্পোরেটে এবং বিভিন্ন জায়গায় নারীরা কিন্তু অনেক ভালো একটা পজিশনে আছে, ভালো পজিশনে কাজ করছে, কিন্তু উদ্যোক্তা হিসেবে খুব কম দেখতে পাই। আর আমি যেটা দেখেছি যে উদ্যোক্তা হিসেবে গেলে যা প্রথমেই আসে আমাদের ফ্যামিলি থেকে একটা বাধা। হ্যাঁ, ফ্যামিলি কখনোই সাপোর্ট করতে চায় না, কখনোই সাপোর্ট করে না। সে বের হবে, একটা বিজনেস ডেভেলপ করবে, এবং ছেলে মেয়ে ফ্যামিলি কে দেখবে? যে তুমি যদি যাও, বাইরে যাও, এবং এটার জন্য অনেক সময় দিতে হবে, বিজনেস ডেভেলপমেন্টের জন্য নট ইজি, যে অনেকটা সময় পার করতে হবে, এটুকু ওরা আসলে অ্যাকসেপ্ট করতে চায় না, যে একটা নারী বাইরে থাকবে এবং তার নিজস্ব যে জগৎ একটা ক্রিয়েট করবে, একটা সুপার একটা বিজনেস ডেভেলপ করবে। সেটা আসলে কোনোভাবে প্রথমে যে বাধাটা আসে সেটা ফ্যামিলি থেকে। যে সেকেন্ডলি যেটা হয়েছে, যে আমরা যখন কাজ শুরু করি তখন আমরা একটা ফিনান্সিয়াল যে সাপোর্ট পাবো ব্যাংকিং সেক্টরে অথবা যে কোনো সেক্টর থেকে, সেটা হয়তো
ও বায়াস হয়ে যায় যে একটা নারী সে কি করবে, আদৌ পারবে পারবে কি, ওটা মানে সে কোনো ইম্পর্টেন্স দিচ্ছে না, যে বিজনেস হোয়াট ইজ দিস, এটা তো কোনো কাজই না, এই ধরনের অ্যাটিটিউড আমি যেটা দেখেছি আমার শুরুতেই। তো এটা হয়। আর সে আবার যখন আমি যেমন শিপিং ফ্রেট ফরওয়ার্ডিংটা ডেভেলপ করেছি, সো শিপিংয়ে হয় কি যে এক্সপোর্ট ইম্পোর্টগুলো হ্যান্ডেল করতে হয়, ওভারসিজ আমার কাজগুলো হচ্ছে, আমি যে সেক্টরে কাজ করি ফ্যাক্টরিজ, বাইং হাউস এবং ওভারসিজ যে বায়ার তাদের সাথে। তো যে এখানকার যে যারা ছিলেন তারা হয়তো মনে করতেন আপনি মানে কিভাবে, হয়তো এমন একটা অ্যাটিটিউড ছিল তার শিপমেন্টগুলো নিয়ে হয়তো আমি ফেলেই দেবো, এই টাইপের, যে সে কিভাবে সেটা আসলে নেগোশিয়েট করবে কিংবা বাইরে পাঠাবে, কিভাবে কি করবে, এটা কনফিডেন্সে পেত না। এটা অনেক দিন লেগেছে, হয় আমাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে প্রুভ করতে হয় যে আই ক্যান ডু ইট, আমি পারবো। তো সেই অবস্থা পৌঁছাতে আসলে অনেক সময় লেগেছে। এই জন্য আসলে মেয়েরা আসতে চায় না, তারা নিজেরাও নিজেদের প্রতি কনফিডেন্স থাকে না যে আমি হয়তো পারবো না। ওকে, মনোবলটা ভেঙে যায়। সমাজটাই আমাদেরকে, সামাজিক ফ্যামিলিকে তো সাপোর্টগুলো পায় না, সেই জিনিসগুলো আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই জন্যই এগিয়ে আসে না অনেক মেয়েরাই। এই যে মনোবল ভেঙে গেল বা এই যে সমস্যাগুলোর কথা বলছিলাম, তো এবার একটু সমাধান নিয়ে কথা বলতে চাই রাশনা আপার সাথে, যেহেতু আপনি একজন ব্যারিস্টার, যে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের কি কি আইনি দায়িত্ব আছে এই যে নারী পুরুষের সমতা নিরূপণের ক্ষেত্রে? প্রথমে যে দায়িত্বটা আছে বাংলাদেশের রাষ্ট্র হিসেবে, সেটা হচ্ছে একটা আন্তর্জাতিক দায়িত্ব। আন্তর্জাতিক দায়িত্ব বললে আমি বোঝাচ্ছি যে ইন্টারন্যাশনাল একটা ট্রিটি আছে যেটার নাম হচ্ছে গিয়ে কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন। সো এই আন্তর্জাতিক একটা ট্রিটি বা চুক্তি, এটা জাতিসংঘ অ্যাডপ্ট করেছিল 1979-এ এবং পরবর্তীতে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে সই করেছিল এই চুক্তিটাতে। তো রাষ্ট্র হিসেবে কিন্তু বাংলাদেশের দায়িত্ব হচ্ছে সব ধরনের বৈষম্য নারীর প্রতি দূরীকরণ, এটা একটা আন্তর্জাতিক অব্লিগেশন। তারপরে ধরেন আপনি যদি জাতীয় লেভেলে চলে আসেন, আমরা সংবিধানের দিকে তাকাবো। সংবিধানে কিন্তু বেশ কয়েকটা বিধান আছে যেখানে বলা আছে যে নারী পুরুষ ভেদের কারণে কোনো ধরনের বৈষম্য রাষ্ট্র প্রদর্শন করতে পারবে না, এটা খুব স্পষ্ট করে বলা আছে। এটা হচ্ছে আর্টিকেল 28-এ সংবিধানের। তারপরে আরও বলা আছে যে নারী এবং শিশুদের, যাদেরকে অনগ্রসর জনগোষ্ঠী হিসেবে গণ্য করা হয় সংবিধানেও, তাদের অগ্রগতির জন্য বিশেষ আইন প্রণয়ন করতে পারবেন রাষ্ট্র। সো সেই সমাধানটাও দেয়া আছে, সেই অধিকারটাও দেয়া আছে যে কোনো একটা ব্যাকওয়ার্ড সেকশন অফ সোসাইটি, যাকে আমরা ইংরেজিতে বলি, তাদের অ্যাডভান্সমেন্টের জন্য বিশেষ আইনও কিন্তু প্রণয়ন করতে পারবেন। এবং এই ক্ষমতা বলেই কিন্তু আপনারা দেখবেন রিজার্ভ সিটস, যেগুলো সংরক্ষিত আসন আছে পার্লামেন্টে নারীদের, বা এ ধরনের সরকারি যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, এই ক্ষমতা বলেই কিন্তু নেওয়া হয়। তো রাষ্ট্রের তো একটা বড় ধরনের দায়িত্ব আছে, যেটা আমি বললাম যে ইন্টারন্যাশনালিও আছে এবং কনস্টিটিউশনাল বা সাংবিধানিক একটা দায়িত্ব আছে। কিন্তু আনফর্চুনেটলি মানে যত দ্রুত আমরা পরিবর্তনটা দেখতে চাই তত দ্রুত হচ্ছে না, এখনো হচ্ছে না। এবং বিশেষ করে ইদানিং তো অনেক ঘটনাই আমরা শুনতে পাচ্ছি যেটা অত্যন্ত দুঃখজনক। এই যুগে এসে, এই সময়ে এসে এইসব ঘটনা ঘটার কথা না। এখন ধরেন ঘটনা ঘটে গেল, ঘটতে পারে, ঘটনা ঘটে গেল, কিন্তু ঘটার পরে রাষ্ট্র বা সরকার কিভাবে রেসপন্ড করছে এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেভাবে রেসপন্ড করার কথা, যেভাবে কঠোরভাবে আইনগুলো প্রয়োগ করার কথা নারীদের প্রোটেকশন দেবার জন্য, সেভাবে কি আমরা কোনো প্রয়োগ দেখতে পারছি না। কি আরেকটা জিনিস এখানে উল্লেখ করব, রাষ্ট্র বাদেও যে রেসপন্সিবল জার্নালিজম বলেও একটা জিনিস আছে, যে নারীর সাথে কি ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা এবং নারীটা কে, তাকে চিহ্নিত করে অনেক ধরনের নিউজ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তারপরে কারা অভিযুক্ত তাদের ব্যাপারে খুব একটা ইনফরমেশন পাচ্ছি না, এবং যেগুলো পাচ্ছিও তাদেরকে এমনভাবে প্রায় হিরো বানানো হচ্ছে। সো এদিকে আমাদের তাকাতে হবে, মানে সব দিকেই তাকাতে হবে। আমি কোনো মানে মিডিয়াকেও ব্লেম করব না শুধু, বা রাষ্ট্রকেও ব্লেম করব না শুধু, কিন্তু সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু আমরা একটা নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে পারবো। কারণ আমরা এখানে নারীদের কর্মক্ষেত্রে বেরিয়ে আসার কথা বলছি, কর্মক্ষেত্র বা শিক্ষা প্রতিষ্ঠান যদি নিরাপদ না হয়
তাহলে নারীরা কিভাবে বেরিয়ে আসবেন? এই যে শিক্ষা প্রতিষ্ঠানের কথায় যেহেতু চলে এলো যে এটা কি আসলে শিক্ষাগত যোগ্যতার অভাব নাকি শিক্ষার অভাব, তো শিক্ষা প্রসঙ্গে কথা বলতে চাই যেহেতু আমাদের সঙ্গে ঢাকা ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর আছেন, যে আমরা যদি জিপিএ 5-এর কথা দেখি যে এসএসসি বা এইচএসসি বেশি সংখ্যক নারী সেই জিপিএ 5 অর্জন করছে, কিন্তু তারপর যখন আমরা হায়ার স্টাডিজে যাচ্ছি তখন যদি বলি যে নারীরা যাচ্ছে না সেটা ভুল হবে, এখন অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করছে, কিন্তু পুরুষের থেকে পিছিয়ে কি কারণে? আমার যেটা মনে হয় যে আমরা যখন ছোট থাকি, যত ছোটই হয়, ধরেন একটা শিশু যখন জন্মগ্রহণ করে, যখন তার জেন্ডার নির্ধারণ হয়, দেখবেন যে তাকে একভাবে বড় করা হয়, আর ছেলে শিশু হলে একরকমভাবে বড় করা হয়। তো মেয়ে শিশুটাকে বড় করা হয়, সমাজ পরিবারের ধারণা হচ্ছে মেয়েরা হবে খুবই শান্তশিষ্ট, খুবই লাজুক টাইপের, হ্যাঁ ভালো স্টুডেন্ট হতে পারে, কিন্তু তার একটা বাউন্ডারি থাকবে। আপনি বাউন্ডারির বাইরে যেতে পারবেন না, আপনি বোল্ড হতে পারবেন না। আপনি বোল্ড হওয়া মাত্র আপনাকে থামানোর জন্য পুরো সমাজ দাঁড়িয়ে থাকে। একদমই, আমি একটু যোগ করি, আমরা কিন্তু জন্ম থেকে একটা মাইন্ডসেট নিয়ে বড় হই যে আমাকে ভালো মেয়ে হতে হবে, ভালো মেয়ে, এখন আমরা এই সমাজ ভালো আমাকে মেয়ের বলে দেয় যে ধারণাটা তোমাকে ভালো মেয়ে হয়ে বেড়ে উঠতে হবে। একদম। শিক্ষা ক্ষেত্রে আসলে কি হয় মেয়েরা কিন্তু যখন পড়াশোনার টেবিলে থাকে, অর্থাৎ বাবা মার কাছে থাকছে ছোটবেলায়, আপনি যেটা বলছেন এসএসসি এইচএসসি এইসব ক্ষেত্রে জিপিএ 5 পাচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর খুব ভালো রেজাল্ট হচ্ছে মেয়েদের, ছেলেদের চেয়ে এগিয়ে থাকে পার্সেন্টেজে। তারপরে এই বিশ্ববিদ্যালয় পর্যায়ে যখন যায়, বিশ্ববিদ্যালয় পর্যায়টা মানে কি, সারা বাংলাদেশ থেকে সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাবে, সে সিলেট ইউনিভার্সিটিতেও হতে পারে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়েও হতে পারে। এখন প্রথমেই বাধা আসে মেয়েটাকে বের হতে দিবে কিনা, নাকি তাকে বিয়ে দিয়ে দিবে। কেন আসে? আমরা ধরে নিতে পারি যে বাবা মা অত পড়াশোনা করে নাই সেজন্য বোধহয় না, সেজন্য না, সমাজ বাবা মাকে প্রতিনিয়ত চাপ দেয় যে এটা মেয়ের বিয়ের বয়স, এটা পড়ানোর বয়স না, মেয়ে বিশ্ববিদ্যালয়ে যাবে মানে সে নষ্ট হয়ে যাবে, সে খারাপ হয়ে যাবে, সে তোমার কথা শুনবে না, স্বামীর কথা শুনবে না, শ্বশুর শাশুড়ির কথা শুনবে না, ওই যে ভালো মেয়ের ধারণার ভেতরে সে থাকবে না, অতএব তাকে বিয়ে দিয়ে দাও। আবার মেয়েদের আবার একটা বিয়ের বয়স আছে, ওই বয়সের মধ্যে বিয়ে দিতে হবে, নাহলে ভালো পাত্র পাবে না। ভালো পাত্রর সংজ্ঞা কি সেটাও গুরুত্বপূর্ণ, সে কোনো প্রবাসী কিংবা কোনো বড় চাকুরি করে সেই ভালো পাত্র, কিন্তু একজন মানবিক মানুষকে সে জামাই হিসেবে পাচ্ছে কিনা সেটা কিন্তু বাবা মার কাছে ধারণা থাকে না। ফলে এরকম অনেকগুলো জায়গায় মেয়েরা আটকে যায়। ফলে মেয়েরা দেখা যায় ভর্তি পরীক্ষায় যারা জিপিএ ভালো রেজাল্ট করলো তাদের অনেকে ভর্তি পরীক্ষাও দিতে পারছে না, কারণ বাবা মা এর আগেই বিয়ের ব্যবস্থা করে ফেলছে, বা ইদানিং একটু পরিবর্তন হয়েছে এবং আসছে। কিন্তু আসার পরে কি হয়, আসার পরে আমরা দেখি কি বিশ্ববিদ্যালয় পর্যায়ে দেখি যে ফার্স্ট ইয়ারে মেয়েটা ভালো করে পড়ছে, সেকেন্ড ইয়ারে গেলেই তাকে নাকি বাসা থেকে বিয়ের চাপ দেওয়া হচ্ছে। এই মেয়েটা কিন্তু ফার্স্ট হচ্ছিল, সেকেন্ড হচ্ছিল, ফার্স্ট সেকেন্ড হতে হবে নট নেসেসারি, একটা অনার্স বা মাস্টার্স ডিগ্রি নিয়ে সে বের হবে, এই স্বপ্ন নিয়েই তো সে এসেছে বিশ্ববিদ্যালয়ে, কিন্তু তাকে আসলে এর আগেই নিয়ে যাওয়া হচ্ছে যে না তোমার তো বিয়ের বয়স হয়ে গেছে। এই যে পদে পদে তাকে বাধা দেওয়া এবং বিয়ের বয়স হয়ে যাওয়া বা বিয়ে দিয়ে দিতে মারা চাপ দেন, একটা কারণ হচ্ছে আমাদের সমাজ অনিরাপদ। হ্যাঁ, আমি যে বিশ্ববিদ্যালয়ে আমার মেয়েটাকে দিচ্ছি, মেয়েটা যে একেবারে নিরাপদে আবার আমার কাছে ফেরত আসবে সেই নিশ্চয়তা এই সমাজ দিচ্ছে না। সে কারণে বাবা মা একটা অনিশ্চয়তা, অনিরাপত্তা বোধের জায়গা থেকে মেয়েটাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে একটা দায়িত্ব শেষ করতে চান যে না অন্তত বিয়ে দিয়েছি, এটা একটা বিষয়। আবার হচ্ছে যে বিয়ে হলে পড়াশোনা করা, অনেকেই বলেন বা এখন হয় যে ঠিক আছে বিয়েও করো পড়াশোনাও করো, কিন্তু শ্বশুর বাড়িতে যাবার পর বা বিয়ের পর আসলে মেয়েটা কতটা সাপোর্ট পায়, তার মধ্যে যদি একটা সন্তান চলে আসে তখন ওই সন্তান লালন পালন খুব স্বাভাবিকভাবেই মায়ের উপরেই বর্তায়, তখন শ্বশুরবাড়ি আসলে কতটা হেল্পফুল হয়। যে অনার্সটা কমপ্লিট করতে পারছে সফলভাবে, তারপরে দেখছি যে যখন মাস্টার্সের কথা আসছে, যখন একজন নারী স্বপ্ন দেখছে যে আমি দেশের বাইরে গিয়ে একটা মাস্টার্স একটা ডিগ্রি নেব বা আমি পিএইচডি করব, সেক্ষেত্রে কিন্তু একটা পাহাড় সম বাধা চলে আসছে। যে ওই যে বিয়ের কথাটা, যে বিয়ে করতে হবে, বিয়ে করে যাও, বিয়ে বলে না যে অথবা স্বামী সহ তোমাকে দেশের বাইরে যেতে হবে। এমনকি ডিপার্টমেন্টের কোনো প্রোগ্রামেও যদি ঢাকার বাইরে হয়, বিভিন্ন পিকনিক থাকে, বিভিন্ন কিছু থাকে, বাবা মা বলে দেয় না বিয়ের পরে স্বামীর সাথে যেও। এই যে সারাক্ষণ বিয়ের পরে করা, বিয়েটাকে সামনে নিয়ে আসা, একটা মেয়ে যদি জন্ম থেকে জানে যে তার মূল ডেস্টিনেশন হচ্ছে একটা ভালো বিয়ে, বা তার মূল জায়গায় হচ্ছে সে সুন্দর হতে হবে, সে মেধাবী হওয়াটা জরুরি না, সে বোল্ড হওয়াটা জরুরি না, তখন এই মেয়েটা তো ছেলেদের চেয়ে পিছিয়ে যাচ্ছে এমনিতেই। কারণ ছেলেকে শেখানো হচ্ছে যত বোল্ড হবে তত পুরুষত্ব, যত ম্যানলি হবে তত তোমার বিয়ের বাজারও অনেক বেশি ভালো, এরকম করে করে অনেক কিছু পুরো উল্টো জায়গা থেকে আমরা শেখাচ্ছি। ফলে মেয়েটা তো তার যে জায়গা, যে ঠিক আছে সে মাস্টার্স পর্যন্ত কষ্ট করে পড়েছে, সে পড়তে চায়,
তাই সে বাইরে যেতে চায়, সে পড়তে চায়, কিন্তু বাবা মা কোন ভরসায় দিবেন? কারণ তিনি যে বাইরে থেকে আসবেন তখন তার প্রতিবেশী, খালা, চাচা, মামারা, আমাদের আত্মীয় স্বজনরাই বলবে আল্লাহ মেয়েটাকে অবিবাহিত অবস্থায় বাইরে দিচ্ছ, আল্লাহই জানে কি হয়ে আসবে। মানে অ্যাজ ইফ ওখানে গেলে সে শেষ হয়ে যাবে, ভালো মেয়ের তকমা উঠে যাবে। বা বিয়ের ক্ষেত্রেও দেখা যায় যে এই মেয়ে বাইরে থেকে পড়ে আসছে, আল্লাহই জানে কি কি করে আসছে। এই যে সারাক্ষণ সব স্ট্যান্ডার্ড যেন আমাদের মানে সমাজ সেট করে রেখেছে, একদম বাউন্ডারি এঁকে দিয়েছে একটা মেয়ের শিক্ষার জন্য। আচ্ছা, শিক্ষার সাথে কিন্তু সংস্কৃতির বিষয়টাও চলে আসে। আপাকে আমি প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি, 21 পদক আপনি অর্জন করেছেন, তো সেই জায়গা থেকে অভিনন্দন। আর সংস্কৃতির কথা যখন চলে আসে তখন স্বভাবতই আপনার কাছে জানতে চাইবো যে এই যে শিক্ষার মতো সাংস্কৃতিক অঙ্গনেও কিন্তু আমরা পুরুষের আধিপত্য দেখতে পাই, এই জায়গাটাতে নারীরা কেন পিছিয়ে আছে? আজকের এই নারী দিবসে আলাদা একটা অনুভূতি আমার জাগছে। বিশেষত এখানে যারা আলোকিত নারী সকলেই কিন্তু সেই বাধা অতিক্রম করে আজকে এই রকম আলোকিত করে বেড়াচ্ছেন সমস্ত সমাজকে। সব সময় আমরা ভাবি যে আমরা একটা কিছু করব যেটা পজিটিভ হয়। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তার লেখনী আজ থেকে কত বছর আগে নারী কবিতায় তিনি প্রথম লিখে গেছেন। এই নারীদের কথা তার পরবর্তী অনেক লেখনীতে এসছে এইভাবে যে এটা একটা প্রতীকী কথা যে তুমি তোমার শক্তি দেখাও, তোমারও তো একই রকম শক্তি আছে পুরুষের মতো, তুমিও তোমার শক্তিতে আলোকিত হও। বলছি জাগো নারী জাগো বন্যী শিখা। এই যে নজরুলের বাণী থেকেই কিন্তু শুরু। উনি কিন্তু আজ অবধি এইভাবে বলে গেছেন, একটু সুর দিয়েই বলি। আমরা নারী বলতে নারী, বুকের কথা মুখে বলতে নারী, নয়ন জলে গলতে পারি, তবু মুখে বলতে নারী, মরণ কোলে ঢলতে পারি, মুখ ফুটে তবু বলতে নারী। নারীদের সব কথাই যেন বুকে বাধা হয়ে আছে। প্রথমেই বলা হয় অবলা নারী, কখনো কোনো পুরুষের আগে কেউ অবলা পুরুষ বলেনি। এই যে নারীদের রূপ লাবণ্যময় হতে হবে, সে কালো হলে চলবে না, সেটা তো সে দেয়নি, রংটি তো তার নিজের হাতে তৈরি নয়। অতএব সুন্দরী হতে হবে, তিনি খুব ভালো ঘরণী হতে হবে, তিনি বাচ্চাদের সবচেয়ে খুব আদর্শ মা হতে হবে, তাকে হতে হবে পুরো নিজের বাড়ি, শ্বশুর বাড়ি, এমনকি ছেলে মেয়ের বিয়ের পরে তাদের বাড়ি তৈরি করে দেওয়ার কাজ। আমরা যদি একটু পজিটিভলি দেখি যে আমরা সুন্দর হয়ে চলব, সুন্দরভাবে সকলের সাথে পারস্পরিক একটা ভালোবাসার বন্ধনে একটা সুন্দর পরিবার গড়ে তুলব। যিনি ওই ঘরটা সামলে দিচ্ছেন তারই ঘর থেকে একটা শক্তিশালী পুরুষ তৈরি হচ্ছে, তারই ঘর থেকে একটা শক্তিশালী নারী তৈরি হচ্ছেন। একেবারে দারুণ কথা বলেছেন। কিন্তু যদি শুধু সাংস্কৃতিক অঙ্গনের কথাই বলি যে সেখানে কেন নারী পিছিয়ে আছে? সঙ্গীতের ক্ষেত্রে তো অবশ্যই একটি ব্যাপার, কিছুদিন আগেও এই যে এখন তো প্ল্যাটফর্ম হয়েছে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে অনেক নতুন ভালো ভালো শিল্পী বেরিয়ে আসছে। একটা সময় পর্যন্ত কিন্তু কোথাও কোনো বাচ্চা কবিতা আবৃত্তি করতে পারে, কবিতা লিখতে পারে, বা বই পড়ে, বা এইভাবে করে সাংস্কৃতিক অঙ্গনে সে নাচ করে, সে গান করে, এগুলো কিন্তু কোনো কোয়ালিফিকেশনসই না, মনে করা হতো না। না, তোমার পড়ালেখাই তো হয়নি, এগুলো কি করবে, মানে ওইটা একেবারেই শেষ ধাপে করতে হবে। কিন্তু এই খেয়াল করে দেখো যে এতগুলো টিভি চ্যানেলে অনেক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, নতুন যে প্রজন্ম তৈরি হচ্ছে তারা কিন্তু বুক ফুলিয়ে বেরিয়ে এসছে প্রত্যন্ত অঞ্চল থেকে। প্ল্যাটফর্মের কথা বলছিলেন আপা, যে আমরা দেখছি যে প্ল্যাটফর্মটা পাচ্ছে, অনেকে পার্টিসিপেট করছে বা উইনারও হচ্ছে, কিন্তু ধরে রাখতে পারছে কতজন? ধরে রাখতে গেলে সঙ্গীত অঙ্গনে ধরে রাখতে গেলে, যে কোনো কাজে ধরে রাখতে গেলেই তোমার একটা
সাহচর্য চাই, একটা সহায়তা চাই, একটা সাহায্য চাই। তুমি যখন ছোটবেলায় পড়ালেখা করেছো, তুমি বলতে আমি বোঝাচ্ছি সকল নারীদের, সে যখন পড়ালেখা করেছে একটু বাতিটা জ্বালিয়ে দিচ্ছে, একটু ফ্যানটা চালিয়ে দিচ্ছে কে? মা বা বাবা। ঘরে একজন না একজন সহায়তা করছে। এই ছোট ছোট কাজগুলো থেকেই কিন্তু বেড়ে ওঠা। যদিও এই যা কিছু এখানে আলোচনা হয়েছে নারীদের বেড়ে ওঠার ক্ষেত্রে কত রকম মনেই করা হয় যে নারীকে এইভাবে এই আদর্শ হতে হবে, তাকে এইভাবেই বড় হতে হবে। আমি কি ধরনের কাজ করছি যে কাজটি আরও একটু, আমি বলবো যে আরও একটু বোধহয় কঠিন, কেননা এটা হচ্ছে গান গাইতে হচ্ছে। ওনারা তো পড়ালেখা, ওনারা বড় একটা টেবিলে বসছে নেই, আমি করছি গান, এখানে আরও একটু বাধা। আচ্ছা তুমি কয় টাকা পাও, তা আমি ওটা দিয়ে দেব, না গেলে হয় না। ওটা যে একটা দায়িত্বের ব্যাপার ভাবাই যায় না। বাংলাদেশে বসে যেই মা একেবারে নিরন্তর চেষ্টা করে যাচ্ছে ছেলেকে মানুষ করতে, সেই ছেলে বাইরে গিয়ে পড়ছে না, খেলাধুলাও করছে না, সে একটা অন্য মাদকাসক্তি হয়ে গেল তার, তখন সেই ছেলে ব্যাপারে বলতেই বলে ফেলে মা কেয়ার নেয় না, মায়ের কারণে খারাপ হয়েছে, মায়ের জন্য, মানে সব দোষ কিন্তু মায়ের। প্রতিবন্ধী বাচ্চা একটা জন্ম নিয়েছে, ওই দোষ কিন্তু মায়ের। এইভাবে করে 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 আজ অবধি মেয়েদের অবস্থান দুর্বল হয়ে পড়েছে একেবারে। আপনার কাছ থেকে শুনেছি আমরা প্রথমে যে ওই যে নেতৃত্ব স্থানীয় জায়গায় নারীদেরকে কর্পোরেট সেক্টরে আমরা কেন দেখতে পাচ্ছি না, আপনি 3টি পয়েন্টে আমাদেরকে বুঝিয়ে বলেছেন যে কেন পিছিয়ে আছে। তো সেই জায়গা থেকে এখন যদি আমরা সমাধান চাই বা সেখান থেকে উত্তরণের পথ চাই, যে একজন নারীকে যে কোনো সেক্টরে আত্মবিশ্বাসী হয়ে ওঠার ক্ষেত্রে কি কি করতে হবে? যদিও সমস্যার ক্ষেত্রে আমি তিনটা ক্ষেত্রে কথা বলেছি, সমাজ, পরিবার এবং নারীর নিজস্ব প্রতিষ্ঠান এবং নারী নিজে। এখন দেখেন, প্রতিষ্ঠান তো নিজে নিজে তৈরি হয় না, সমাজেরই প্রতিফলন, পরিবারের প্রতিফলনই সমাজে থাকে এবং সমাজের এরাই কিন্তু প্রতিষ্ঠানে থাকে। আমি নারীদেরকে মূল কয়েকটা কথা, মানে I will never get tired in telling them, do not wait for the society to change, you need to change yourself. কনফিডেন্সের ব্যাপারে যেটা বলবো, নারীকে নিজেকে বুঝতে হবে সে কি চায়, সোসাইটি, পরিবার, সে নিজে কি চাচ্ছে। সে যদি চায় যে আমি কিছু করব না, I want to be a mother, that's a complete job, that's most welcome. সে যদি মনে করে আমি যেই ফিল্ডে যেতে চাই সে যে যেতে পারবে। এবং আমি আমার সবসময় ছাত্রছাত্রীদেরকে একটা কথা বলেছি যে কখনো কোনো কাজে মিডিওকার হবা না, বি পাওয়ারফুল। একটা সংসারে রান্না করছো, ছোট কোনো কাজ করছো, বড় কাজ করছো, ইউ হ্যাভ টু বি পাওয়ারফুল। অ্যান্ড বাই সেইং পাওয়ার আই মিন যে ওই কাজের জন্য যে দক্ষতাটুকু দরকার সেটা তাকে বাই হুক অর বাই ক্রুক অ্যাচিভ করতে হবে। আত্মপ্রত্যয়ী হবার জন্য তাকে কতগুলো স্ট্র্যাটেজি নিতে হবে। দেখেন, মেল ডমিনেশন বলেন আর এই পারিবারিক ডুয়াল রেসপন্সিবিলিটি বলেন, এটা ধ্রুব সত্য। এই সত্যকে মোকাবেলার করার জন্য তাহলে তাকে স্ট্র্যাটেজিটা নিতে হবে যে আমি যখন কোনো, শুধু কর্পোরেট না, যে কোনো ক্ষেত্রে গেলে আমার এই চ্যালেঞ্জটা আমি মোকাবেলা করব কিভাবে। শি নিডস টু ব্রিং হার লাইফ পার্টনার অন দ্য টেবল, মানে ডিসকাশন, বিয়ের আগে কি শাড়ি কি লেহেঙ্গা পরবো, আমার বিয়ের ছবি কেমন হবে, সেই ডিসকাশনের চাইতে অনেক বড় ডিসকাশন হচ্ছে তার জীবনসঙ্গীর সাথে আগে বসা, যে আমার জীবনের স্বপ্ন এটা হবার, তোমার জীবনের স্বপ্ন কি। এখন লাইফ পার্টনার মানে কি, আমরা দুইজনেরই স্বপ্নে কোথাও না কোথাও কম্প্রোমাইজ করতে পারতে হবে। সমাজ কি বললো কিচ্ছু যায় আসে না। লাইফ পার্টনারের সাথে ডিসকাশন, একদম বললাম এটা গল্প কবিতার মতো হয় না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এখানে আমরা যারাই বসে আছি, আমাদের এখানে যার এসছে, তারা অনেক মেয়েদেরকে আমি বলতে শুনেছি যে আপনার হাজব্যান্ড অনেক কোঅপারেটিভ তাই আপনি পারছেন। নো, আই এম সরি। সে ভালো খারাপ পরে কথা, ডিসকাশন একদিনে হয় নাই। সংসার, পরিবার একটা গাছের মতো, প্রতিদিন এটার ভেতরে পোকা ধরে, যত্নের প্রয়োজন, এবং যত্নের রেসপন্সিবিলিটি নারীর একার না। এবং এই ডিসকাশনটা প্রতিনিয়ত ব্যাপার। হ্যাঁ, সমাজ কি বলল, সমাজ কি না বলল, তার থেকে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে তাকে তার যে লাইফ পার্টনার তার সাথে ডিসকাশনে আসতে হবে। যদি লাইফ পার্টনার না আসে, যেটা বাস্তবতা অনেকের ক্ষেত্রে, তাহলে তাকে সাপোর্ট মেকানিজম, পরিবারের অন্যান্য মানুষ নিশ্চয়ই আছে। আমাদের সমাজে সেই রকম সিস্টেম এখনও ডেভেলপ করে নাই যে আপনি দুনিয়ায় একজন সন্তানকে নিয়ে আসলেন এবং আপনি জাস্ট তাকে ছেড়ে দিলেন। যদি দুইজনের রেসপন্সিবল না, তাহলে পারিবারিক
বন্ধু মহলে বিভিন্নভাবে একটা সিস্টেম ডেভেলপ করতে হবে। কিন্তু তার মানে এই না যখন আমি কর্পোরেটে আছি বা কোথাও আছি সেখানে যে কম্পিটিশনের জায়গাটা, সেখানে আমার পিছিয়ে থাকা তো চলবে না। এবং নারীকে কম্পিটিশন কিন্তু তার অন্যের সাথে না, তাকে বুঝতে হবে নারীর একটা বেসিক, এটাও গবেষণারই ফল, নারী কোথাও না কোথাও সবসময় সে এক ধরনের রেকগনিশনের জন্য ওয়েট করে। তার আত্মবিশ্বাসে ঘাটতি আছে বলেই হয়তো সে করে আমি কি এটা ঠিক করি, আমি অফেন এটা করি, এবং আমি কি এটা ঠিক করেছি মনে হয় যেন আমি সমাজের কাছ থেকে, অন্যের কাছ থেকে জাস্টিফিকেশন চাচ্ছি। আমার পরীক্ষা দিয়ে আপনি দেখবেন যে পরীক্ষা দিয়ে বের হয়ে আমি বলতাম কি জানি ওখানে বোধহয় ভুল আছে, একটা ছেলে বের হয়ে বলবে খুব ভালো যা আছে আছে। এই যে আত্মপ্রত্যয়টা, এটা তার প্রতিটা কাজে কিন্তু প্রতিফলন আসে। আমি নিজেকে যতবার বলবো আমি পারি, আর নারী যে পাওয়ারফুল, ডু দে ইভেন নো দ্যাট? আপনি সুন্দর করে বুঝিয়ে আমাদেরকে বললেন যে তার মানে নিজের দক্ষতা নিজেকে অর্জন করতে হবে এবং আত্মপ্রত্যয়ী হতে হবে, এবং হতে নিজের হবে। কমিটমেন্ট নিজের সাথে। আচ্ছা, বেশ কিছু পয়েন্ট আমরা পেলাম। যদি এক বাক্যে শেষে জানতে চাই আপনার কাছে যে একজন নারীকে আপনি কি মেসেজ দিতে চান বা কি বলতে চান তাকে আত্মপ্রত্যয়ী করার ক্ষেত্রে? নারী, তোমার যুদ্ধ তোমার সাথেই, তুমি জয় করবার জন্য এসেছো, তুমি কি চাও বুঝে দেখো, জয়ী তুমি হবেই। বাহ, এইটাই যদি নারীরা মাথায় রাখে, ওই যে ওই প্রোটোটাইপ থেকে বেরিয়ে যে সমাজ আমাকে কি বলছে সবসময় বা সমাজ আমার জন্য কি সেট করে রেখেছে, তার বাইরে এসে যদি এই মেসেজটা নেওয়া যায় তাতেই মনে হয় অনেকটা পথ এগিয়ে যাওয়া যাবে। তো ওই যে কর্পোরেট সেক্টরের সাথে বিজনেস ওতপ্রোতভাবে জড়িত বা ব্যবসা শব্দটা চলে আসে, আপনার সাথে আমরা কথা বলেছি যে কেন নারীরা ওই যে বিজনেস আইকন সেই জায়গাটায় পৌঁছতে পারছে না। তো সমস্যার কথা যেহেতু বলেছি, সমাধানও শুনবো আপনার কাছ থেকে। একজন নারী যদি উদ্যোক্তা হতে চায় তাকে আপনি কি পরামর্শ দেবেন, তাকে কি করতে হবে? একজন নারী আসলে সে নিজেকেই নিজের ডিসিশনটা নিতে হবে যে আমি এই কাজটা করব, এই উদ্যোগটা নিব এবং এভাবে এগিয়ে যেতে হবে। যে আমি তখন তার সাফল্যটা আসবে, তার নিজের উপর আগে বিশ্বাস রাখতে হবে যে আমি এই কাজটা করব, দেন তাকে তার ডিসিশনগুলো স্টেপ বাই স্টেপ ইমপ্লিমেন্ট করতে হবে যে আমার কিভাবে করতে হবে। আর একটা জিনিস হচ্ছে আমাদের সরকারি এবং বেসরকারি দিক থেকে আমাদের উদ্যোগ নিতে হবে মহিলাদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য। সেই সাপোর্টগুলো যদি পায় আমার মনে হয় মেয়েরা আরও এগিয়ে আসতে পারবে আর কি। আইনের ক্ষেত্রে আমরা দেখি বৈষম্য আছে, নারীদের ক্ষেত্রে যে আইনগুলো আছে, তো সেখান থেকে বেরোনোর উপায় কি বা আপনি নারীদেরকে কি বলতে চান? প্রথমেই বলবো বৈষম্যমূলক যে আইনগুলো আছে সেগুলোকে চিহ্নিত করা, এটা একেবারে জাতীয় পর্যায়ে প্রয়োজন, এবং চিহ্নিত করে তারপরে আইনটা কিন্তু সংশোধন করলেই হবে না, কারণ তাহলে আপনার প্রায়োগিক সমস্যা হবে যদি কেউ নাই মানে আইনটা। তো প্রথমে যেটা শুরু করতে হবে যে চিহ্নিত করার পরে আমাদের একটা পাবলিক কনভারসেশন শুরু করতে হবে যে এভাবে কি আইনটা সংশোধন করা উচিত নারীর প্রতি বৈষম্যটা দূরীকরণের জন্য। তো বৈষম্যমূলক আইনের কথা যেহেতু বলছি, ধরেন প্রথমেই যে আইনগুলো চলে আসে মনে, সে তার মধ্যে একটা হচ্ছে অভিভাবকত্ব নিয়ে যে আইনটা। কারণ মুসলিম পারিবারিক আইনে কিন্তু এক বাবাই হচ্ছে বাচ্চাদের অভিভাবক বা গার্ডিয়ান, মা কিন্তু অভিভাবক বা গার্ডিয়ান না। এবং এটা নিয়ে একটা মামলাও দায়ের করা হয়েছে মহামান্য হাইকোর্ট বিভাগের সামনে, এবং আমরা আশা করছি যে একটা কনভারসেশন শুরু হবে যে সময়ে চলে এসেছে এই আইনটা সংশোধন করার। হয়তো যখন এই আইনটা হয়েছিল নারীদের কোনো ধরনের অধিকার ছিল না, সো সেই সময়ের জন্য হয়তো এটা প্রগ্রেসিভ ছিল, কিন্তু এখন এটা রিগ্রেসিভ হয়ে গেছে। কারণ আপনারা দেখবেন যে একটা বিবাহ বিচ্ছেদের পরে মোর অফেন দেন নট মায়ের সাথেই বাচ্চারা থেকে যাচ্ছে, এবং তখন যেটা হয় যে প্রত্যেকটা ব্যাপারে আমার যদি অভিভাবকের থেকে সম্মতি দরকার হয় তাহলে জীবনটা অত্যন্ত ডিফিকাল্ট হয়ে পড়ে সবার জন্য অ্যাট দ্যাট পয়েন্ট। কিন্তু এখন তা করতে হচ্ছে, দেখা যাচ্ছে ভরণ পোষণ দিচ্ছে না বাবারা, কিন্তু যখন অভিভাবকত্ব অ্যাসার্ট করার সময় আসছে ঠিকই অ্যাসার্ট করছে। সো এদিকে তাকাতে হবে। আরেকটা, যেহেতু আমরা কর্পোরেট সেক্টর নিয়ে আলাপ করছিলাম, যে উদ্যোক্তাদের কথা যখন বলি, একজন নারী উদ্যোক্তার কি দরকার হয়, সবচেয়ে প্রথম ফাইন্যান্স দরকার হবে, ফান্ডিং দরকার হবে। সো আমি যখন একটা ব্যাংকে যাব লোনটা নেওয়ার জন্য, সেই ফান্ডিংয়ের জন্য ব্যাংক কোল্যাট্রাল চাবে যে সিকিউরিটি আপনি কি দিতে পারবেন। তো আমরা যদি উত্তরাধিকার আইনগুলোর দিকে তাকাই, বিশেষ করে মুসলিম উত্তরাধিকার আইন যেটা আছে, ইনহেরিটেন্স ল, ওখানে আপনি বৈষম্যটা খুব স্পষ্ট, ছেলেরা মেয়েদের থেকে ডাবল পাবে লিটারালি। তার মানে উত্তরাধিকার সূত্রে আমার কাছে যে সম্পত্তিগুলো আসবে সেখানে সবসময় কিন্তু আমার আর আমার ভাইয়ের মধ্যে একটা ডিসপ্যারিটি থেকে যাবে। সে অনেক সহজেই
সেগুলো দেখিয়ে ব্যাংক থেকে লোন নিতে পারবে, উদ্যোক্তা হতে পারবেন। আমি অত সহজে পারবো না, কারণ আমার ভাগে অনেক ছোট একটা অংশ পড়বে। সো উত্তরাধিকার আইনগুলোর দিকে আমাদের তাকাতে হবে। এবার চলে আসি আরেকটা আইন, সেটা হচ্ছে ম্যারিটাল রেপ, মানে একটা বিবাহের মধ্যে যখন ধর্ষণ হয়, এটা কিন্তু এখনও আইনের চোখে অপরাধ না, এবং এরকম একটা জিনিসের দিকে আমাদের তাকাতে হবে। এগেন এটাতেও মামলা দায়ের করা হয়েছে এই আইনটাকে চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্ট বিভাগের সামনে, কিন্তু এখনও এটা নিয়ে হিয়ারিং টিয়ারিং কিছু হয়নি। কিন্তু এখানে একটা মানে ওই পিতৃতা শাসিত সমাজ ব্যবস্থা থেকে বেরিয়ে আসার কনভারসেশনটা যখন আমরা শুরু করি, এই আইনগুলোর দিকে আমাদের তাকাতেই হবে। সো অনেকগুলো আছে বৈষম্যমূলক আইন যেগুলো চিহ্নিত করে কনভারসেশন শুরু করাটা সময় চলে এসেছে। হ্যাঁ, অনেক আইন আছে ভালো, বাট সেগুলোর প্রবলেম হচ্ছে প্রায়োগিক সমস্যা, এনফোর্স করা হচ্ছে না। সো সেদিকেও আমাদের তাকাতে হবে। শুধু এতটুকু বলবো যে পরিশ্রমের কোনো বিকল্প নেই, এটা মাথায় ঢুকিয়ে এগিয়ে যেতে হবে, এবং বিশেষ করে নারীদের ক্ষেত্রে যে তাদের জীবনটাই একটা সংগ্রাম, এই ধারণাটা কিন্তু মাথায় ঢুকিয়ে তারপরে এগিয়ে যেতে হবে। তাদের জীবন প্রত্যেকটা পদে পদে তাদের পুরুষ কাউন্টার পার্টের থেকে ডিফিকাল্ট হবে। আমার 2টো কন্যা সন্তান আছে, এবং তাদেরকে আমি সবসময় বলি যে ইউ হ্যাভ টু বি বেটার দ্যান দ্য বয়েজ ইন ইয়োর ক্লাস। আনফর্চুনেট, আমি চাই না তাদেরকে এটা বলতে যে একই জায়গায় পৌঁছতে হলে তাদের বেটার হতে হবে, কিন্তু বাস্তবতা সেটাই। সো সেটুকুই বলবো। তো এবার একটু শিক্ষার জায়গাটাতে চলে আসতে চাই, যে যদি খুব ছোট্ট করে পরিবারের কথাই বলি, যেখান থেকে আমাদের শুরু হয় ডিসিশন মেকিং, একটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর মতামতকে আমরা কতটুকুই বা প্রাধান্য দিই। তো আমি নারী হিসেবে যদি চাই যে আমার পরিবারেই আমার সিদ্ধান্ত বা আমার মতামতকে প্রাধান্য দিতে হবে, তাহলে আমার মধ্যে কি কি গুণ থাকা দরকার, কিভাবে নিজেকে গড়ে তুলব? এখানে প্রথমত যেটা করতে হবে, আমি কোথায় পড়ব, আমি পড়তে চাই, আমি আরও এগোতে চাই, এটা ট্রাস্টের জায়গায় নিয়ে আসতে হবে যে আই ক্যান ডু দ্যাট। এটা যতক্ষণ পর্যন্ত একটা মেয়ে তার প্যারেন্টসকে এই ট্রাস্টের জায়গাটায় না নিতে পারবে, ততক্ষণ পর্যন্ত পিতামাতারও তো আসলে সমাজের অনিশ্চয়তার কারণে, যে আলোচনাটা আমরা আগে করেছিলাম, সেজন্য ওনারা ভরসা পান না। ওনারা যে চান না ওনাদের মেয়ে শিক্ষিত হোক, বড় হোক, তা কিন্তু না। এখন সমাজ পাল্টেছে, ওনারা চায়, কিন্তু ওনারা এটাও চায় মেয়েটা নিরাপদে থাকুক, মেয়েটার কোনো ওই যে ভালো মেয়ের ট্যাগলাইন যেন সরে না যায়। এই জন্য মেয়েটার একটা বড় দায়িত্ব হচ্ছে, আমি একদম আপনাদের সকলের সাথে মিলিয়ে বলছি, যে পরিশ্রমী হওয়া, কনফিডেন্ট হওয়া, হ্যাঁ, এরকম অনেক কিছুর সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার পরিবারকে আমার ট্রাস্টের জায়গায় নিয়ে আসতে হবে। সেটার জন্য আমাকে রেসপন্সিবল হতে হবে, অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। যেখানে সমস্যা হয়, মেয়েদের কিন্তু অনেক সমস্যা, যেমন একটা ছেলে যদি স্কুলে যায়, আমরা এই ঢাকা শহর বা বিটিভিতে বসে থাকা আলোকিত নারীই তো বাংলাদেশ না। অনেক মেয়ে আছে স্কুলে যেতে এই 2 মাইল বা 1 মাইল হেঁটে যে যাচ্ছে, সেখানে সে ইফটিজিংয়ের শিকার হয়। এই সমাজ ব্যবস্থায় একটা মেয়ে ঢাকা কিংবা বিদেশ পর্যন্ত এগিয়ে আসা, উঠে আসা, আলোকিত নারী হওয়া এত সহজ না। তাহলে এই কণ্টকময় পথে তাকে কি পরিমাণ ডাবল ট্রিপল কত বার্ডেন যে তাকে নিতে হবে, এটার কোনো ইয়াত্তা নাই। এই বার্ডেনগুলো নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। কেউ সমাজে আমাকে প্রস্তুত করে দিবে না, আমার নিজেকে নিজের প্রস্তুত হতে হবে। ওই প্রস্তুতির জন্য আমার পরিশ্রম যেমন দরকার, ওই প্রস্তুতির জন্য আমার রেসপন্সিবিলিটি দরকার, ওই প্রস্তুতির জন্য আমার বাবা মাকে ট্রাস্টে আনতে হবে যে আমি কিভাবে পারবো এটা করতে। ওই প্রস্তুতির জন্য আমার পড়ালেখা লাগবে, আমাকে সবাই মেধাবী হবে নট নেসেসারি, কিন্তু আমাকে চালিয়ে যেতে হবে যে আমি যা করতে চাই সেই পর্যন্ত যাব, যেটাই করতে চাই। একজন বিজনেস উইমেন যদি হয়, আমার মাস্টার্সের কাজ ছিল উইমেন অন্টারপ্রেনিয়রদের নিয়ে। তাদের কি হয়েছে আমি দেখেছি যে আমার রেসপন্ডেন্টরা বলেছেন গ্যারান্টার হয় বাবা, স্বামী অথবা শ্বশুর। এখন গ্যারান্টার যখন তারা কথায় উঠতে বসতে কথা বলে, এই কিছু একটা লস হলেই চিৎকার চেঁচামেচি করে, নির্যাতন করে, অনেক ধরনের ঝামেলা হয়। এই ঝামেলাগুলো তারা হ্যান্ডেল করে কিন্তু আজকে এই পর্যায়ে এসেছেন। তার কোনো নারী এই ঝামেলাগুলো পেরিয়ে আসেন নাই এমন না। কেউ বলে নাই যে আচ্ছা ঠিক আছে মা নাও তোমার আমার সম্পত্তিটা তোমাকে দিয়ে দিলাম, তুমি বিজনেস করো। এটা খুব হাতে গোনা 1-2টা ফ্যামিলি হতে পারে, বেশিরভাগ ফ্যামিলি তা হবে না। তাহলে সকল ক্ষেত্রে কিন্তু মেয়েদের একটা আলাদা রকমের অনেক বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। ওই চ্যালেঞ্জটা গ্রহণের শক্তি থাকতে হবে, মানবিক হতে হবে। মানবিক হওয়াটা খুব জরুরি।
মানসিকভাবে শক্তিশালী হতে হবে এবং নিজের আসলে জ্ঞান বাড়াতে হবে। কারণ আপনি যখন জ্ঞানী হবেন, আপনি যখন নিজের বিবেক বুদ্ধি কাজে লাগাবেন, আপনি তখন একই সাথে বিনয়ী এবং মানবিক হবেন। আর এতগুলো গুণ যখন থাকবে তখন আসলে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার যে ওই যে আপনাকে ট্র্যাপে ফেলার জন্য অনেক ফাঁদ পেতে রেখেছে না, ওই ফাঁদ আপনি উপরে চলে যেতে পারবেন। তখন আমার মতামত প্রাধান্য পাবে। অনেক ধন্যবাদ। আপনার কাছে চলে আসি। আপনি শুরু করেছিলেন নজরুলের কথা দিয়ে, জাগো নারী জাগো বন্যী শিখা। তো বন্যী শিখা জ্বালাতে একজন নারীর কি যোগ্যতা দরকার, বা কিভাবে একজন নারী বন্যী শিখা জ্বালাতে পারে? বন্যী শিখা সে নিজেই, নারী নিজেই যদি সে বুঝতে পারে, এবং তাকে বোঝানোর জন্য তাকে সচেতন করতে হবে। ওই মূলত ওখানেই আবার ফিরে যেতে হবে। ওই ছোট্ট মেয়েটি যখন বড় হয়ে ওঠে, ডাক্তার হয়ে ওঠে, ইঞ্জিনিয়ার হয়ে ওঠে, ব্যারিস্টার হয়ে ওঠে, বা ওনাদের মতন অনেক বড় বড় গুণী মানুষ হয়, তখন কিন্তু ওই যে বলছিলেন রনক, যে একটা নারী তখন শক্তিশালী হয়ে ওঠে। তার উপরে যারা কথা বলতে পারতো তারা একটু হলেও খামোশ হয়ে যাবে, যে উনি কিন্তু শিক্ষিত এবং উনি যথেষ্ট বুদ্ধি নিয়ে উনি ডিসিশন দিচ্ছেন। ওদের আত্মবিশ্বাসটাকে বাড়াতে হবে। আর অনেক দিকেই সকলে আলোকপাত করেছেন, আমিও করেছি। তবে তার মধ্যে ধর্মীয় দিকে যদি বলি, অনেক মহীয়সী নারী রয়ে গেছেন যাদের অক্লান্ত পরিশ্রমে তিনি তার পরিবার শুধু নয়, তিনি সমগ্র বিশ্বে ইতিহাস হয়ে রয়েছেন। যেমন বিবি খাদিজা, বিবি ফাতেমা, বিবি রহিমা, এরকম এই নামগুলো কিন্তু আমরা গানের মধ্যেই পেয়েছি নজরুলের। তাই বলছিলাম, গুণী গরিমায় আমাদের নারী আদর্শ দুনিয়ায়। নর নহে নারী ইসলাম পরে প্রথম মান, আম্মা খাদিজা জগতে সর্ব প্রথম মুসলমান। গানকে যদি আমরা একটু ঐতিহাসিক প্রেক্ষাপট দিয়ে দেখি, তাহলেই আমাদের সমস্ত রমণী যে যা কর্মে আছেন, আমি বলবো সকলের কণ্ঠে সুর আছে। কণ্ঠ বাড়িয়ে যদি গাই তাতে কোনো অসুবিধে নেই, অন্তত সে যদি সুন্দর সত্য ন্যায়ের পথে নিজের শক্তিকে বাড়িয়ে তোলে এবং পড়ালেখা করে নিজের মেধাকে শানিত করে। আমরা বিশ্বাস করি ৩৬৫ দিন নারীদের, শুধুমাত্র একটি দিনেই আমরা একে আবদ্ধ করে রাখতে চাই না। খুব ভালো থাকবেন। এবং যা আমাদের উদ্দেশ্য ছিল যে নারীদের অধিকার নিয়ে কথা বলা, তাদেরকে সচেতন করা, আশা করছি তা আমরা করতে পেরেছি আজকে আয়োজনের মধ্য দিয়ে। নারী মা, নারী বোন, নারী প্রিয়তমা, নারী দ্বিধাহীন, অবিচল, নারী তিলোত্তমা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন আলোর শিখা। আশা করছি আপনাদের অধিকার নিয়ে আপনারা আমাদের কথা শুনে একটু হলেও সচেষ্ট হবেন। আজকের মতো আমি স্থপতি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন। আরও একবার সকলকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আপা, আপনার সুরে সুরে আজকে বিদায় নিতে চাই দর্শকদের। গুণে গরিমায় আমাদের নারী আদর্শ দুনিয়ায়, রূপে লাবণ্যে মাধুরী ও স্মৃতে হুরি পরিলাজ পায়। গুণে গরিমায়, গুণে গরিমায় আমাদের নারী আদর্শ দুনিয়ায়, রূপে লাবণ্যে মাধুরী ও স্মৃতে হুরি পরিলাজ পায়। গুণে গরিমা